আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 29 পার্ট। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। অনেক তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। কি ব্যাপার, পরিবারের লোকজন এখানে কেন? আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমি সত্যি বলছে। সুমি আপু, আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি সবাই এখানে। আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম। কাপা গলায় বললাম, আব্বু আম্মু তোমরা? আব্বু কান্নামাখা কণ্ঠে বলল, অনেক বাবা তুই আমাকে মাফ করে দে, আমি তোকে চিনতে পারি নাই। আমি তোকে রাগ আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি বললাম, না আব্বু, আপনার চোখে যা দেখেছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছেন, আপনার কোনো ভুল ছিল না। আব্বু বলল, বাসায় চল। আমি বললাম, আব্বু বাসায় যাব, কিন্তু কিন্তু কি? বৌমাকে রেডি হতে বল। আব্বুর মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। হচ্ছেটা কি সব? আব্বু সবকিছু জানলো কিভাবে? আর এত সহজে আমাদের বিয়ে মেনে নিল? আশেপাশে সবার মুখে হাসি দেখছি, শুধু আমি কনফিউজড। এগুলো হচ্ছেটা কি? আমি আম্মু, ভাবি, সুমি আপুর সামনে গিয়ে বললাম, আমি আসলে কিছুই বুঝতে পারছি না, এগুলো হচ্ছেটা কি? আমাকে প্লিজ কিছু বলবা? আব্বু বলল, আমি বলছি। আজ যখন আমি তোর সাথে বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি, তখন সুমি আমাকে লাশ খবর দেওয়ার পর সবকিছু জানাই। আর সবকিছুর প্রমাণ দেওয়ার জন্য একটা ভিডিও দেখাই। সবকিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি। আর মিথিলা ও তোর কোনো দোষ ছিল না, সবকিছুই জানতে পারি। সুমি বলল, তুই নাকি এখানে থাকিস। তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে। আসার পর রিমির আব্বুর সাথে পরিচয় হই। প্রথম পরিচয় পেয়েই রিমির আব্বু আমাকে বিআই সাহেব বলে সম্বোধন করে আর আমাদের নানাভাবে আপ্যায়ন শুরু করে। বিআই বলার কারণ জানতে চাইলে বলে, রিমির সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছে। প্রথমে অনেক রাগ হয়, কিন্তু পরে যখন রিমিমাকে দেখেই সব রাগ চলে যায়। রিমিও অনেক লক্ষ্মী, আমাদের পরিচয় জানতে পেরে অনেক সম্মান করে। আমার পরিবারের লোকজন যে আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আবার আজ পেলাম। আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নাই, তবে সুমি আপু কি এমন প্রমাণ দিল আপুর কাছেই জানতে হবে। আমি বললাম, আব্বু আমি বাসায় ফেরা থেকে রিমিকে মেনে নিবেন কিনা সেই ব্যাপার নিয়ে অনেক ভয় ছিলাম, কিন্তু সবকিছুই যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারছি না। আব্বু আপনি সেরা। আব্বুকে আবার জড়িয়ে ধরলাম। আঙ্কেল আন্টি হৃদয় ভাইয়া আশা সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুমি আপু তার বাড়িতে, কেননা তার স্বামী আজ মারা গেছে। কিন্তু আমি এখনো জানতে পারলাম না সুমি আপু কি এমন প্রমাণ দিয়েছে আব্বুকে। মিথিলা হয়তো এখনো জানে না আমরা আসল সত্যিটা জেনে গেছি। আব্বু আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, সাথে রিমিকেও। তবে মিথিলার জন্য আমার খুব বেশি মন খারাপ করছে। কেন করছে তার প্রথম উত্তর হলো, আমি মিথিলাকে ভালোবাসতাম। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য মিথিলা আমাকে ভালোবাসার কথা মুখ খুলে বলতেও পারিনি। কারণ দুলাভাই মিথিলাকে নানানভাবে ভয় দেখিয়েছে, ব্ল্যাকমেল করেছে। আমি নয় সব পেলাম, রিমির মতো মেয়েকে জীবন সঙ্গিনী আর আমার পরিবার, কিন্তু মিথিলার এই ত্যাগের জন্য কি পাবে আর কি হারিয়েছে? যদি আপনি মনে করেন আমি এই ঘটনায় সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি, আমার মনে হয় মিথিলা আমার থেকে কয়েক গুণ বেশি ত্যাগ দিয়েছে। জানতে চান কিভাবে? একবার ভাবুন তো, একটা মেয়ে যে তার বোনের জীবন বাঁচাতে তার সর্বোচ্চ দিয়ে তার সর্বোচ্চ বিলিয়ে দিতে বাধ্য হয়, সেই মেয়েটা কতখানি ত্যাগ দিয়েছে। যে তার ভালোবাসার মানুষটিকে ধর্ষকের মতো অপবাদ দিতে বাধ্য হয়, ভালোবাসার মানুষটিকে হারাতে হয় শুধু পরিবার আর বোনের কথা ভেবে। কাউকে সত্যটা বলতে পারে না, আপনি কিন্তু তাকে স্বার্থপর বলতে পারবেন না। কারণ মিথিলা সেই সব নিজের জন্য নয়, তার পরিবার আর আবুর সংসার বাঁচানোর জন্য করেছে। তবে বাড়িতে যাচ্ছি, মনে অনেক আনন্দও লেগেছে বটে, কেননা 2 বছরের বেশি বাড়িতে যায় না। কত বন্ধু বান্ধব, খেলার সাথে যোগাযোগ নেই, সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো। প্রিয় খেলা ক্রিকেটটাও খেলতে পারবো। তবে আমি আরো বেশি আনন্দিত আব্বু আম্মু রিমিকে মেনে নিয়েছে। আর রিমিকে দেখে, তাদের মুখে হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গিয়েছে। আসলে সবকিছু এত সহজে ঘটবে ভাবতেও পারিনি। এর জন্য তো সুমি আপুকে ক্রেডিট দিতেই হয়। আর কিভাবে সুমি আপু আমাকে নির্দোষ প্রমাণ করেছে তা না হয় ভাবি আর আম্মুর কাছ থেকেই জেনে নিব। ভাবি মন ভার করে বলল, অনেক বিয়ে করে নিয়েছো, আমাকেও তো একবার বলতেও পারতা। আমি বললাম, তাহলে কি ভাবি রাগ করলো? ভাবি তো রাগ করার মতো মেয়েই না। আমি বললাম, সরি, আসলে আমি খুব ভয়ে ছিলাম তোমরা আমাকে ভুল বোঝো কিনা। ভাবি বলল, কি ভুল ভাববো? আমি বললাম, যদি ভাবতে এমনিতেই বাসায় আসতে পারছে না, আবার বিয়ে করে ফেলেছি, তাও তো তোমাদের না জানিয়ে। ভাবি বলল, তাও তো। আমি বললাম, আসলে রিমি আর আমার বিয়েতে অনেক ঘটনা আছে, বাড়ি চলো সবাইকে সবকিছু বলছি। আম্মু বলল, আচ্ছা অনেক, আমারও একটা প্রশ্ন। রিমির পরিবার তো অনেক ধনী, তারপরও তোকে সেখানে থাকার জন্য জায়গা দিছে, তোর সাথে নিজের মেয়েকে বিয়ে কিভাবে দিল? আমি বললাম, আম্মু রিমির আব্বু আম্মু অনেক ভালো, আমাকে তাদের বাসায় থাকতে দেয়, পড়ালেখার ব্যবস্থার সাথে নিজের কোম্পানিতেও চাকরি দেয়। আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না, তাই রিমিকেও আমাকে দিয়ে দেয়। ওদের মতো মানুষ হয় না। আম্মু রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ঠিকই বলেছিস, তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। রিমির মনে অনেক আনন্দ। প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ, কারণ কোনো কিছু না জেনেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এখন হয়তো ভাবছে এত মিশক আর এত ভালো মানুষ কেমনে হয়। এটাই স্নেহর অধিকার। যার প্রতি ভালোবাসা বেশি, মানুষ তার দেওয়া কষ্ট ব্যতীত হয় বেশি। আর যার জীবনে শাসন নেই, তার জীবনে ভালোবাসাও নেই। তাই আমি আব্বুর প্রতি রাগ নয়, অনেক খুশি।
কারণ আমার বাবা প্রমাণ করে দিয়েছে দোষ নিজের ছেলের হোক, শাস্তি তার পেতেই হবে। কিন্তু বর্তমান সমাজে এমন ন্যায় বিচার উঠে গেছে, নেতার ছেলে 7 গুণ মাপ। ধর্ষণ করে ছেলের বাবা সেই ছেলেকেই প্রোটেকশন দেয়, নেতার ছেলে খুন করে বাবা তার প্রোটেকশন দেয়, নেতার ছেলে ইফটিজিং করে কোনো দোষ নাই, আর নেতার মেয়ের দিকে চাইলেই দোষ। গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়ি চলে আসি। বাড়িতে পা রাখতেই মনে কেমন শান্তির হাওয়া বইতে লাগলো। বাড়ির ঘ্রাণ যেন আমার নাকে এসে লেগেছে, বাড়ির ঘ্রাণ যেন আমার নাকে এসে লেগেছে। কি পরিচিত ঘ্রাণ। আমি আমার রুমে গিয়ে বসলাম। রুমে চারপাশ ভালো করে দেখছিলাম, কোনো কিছুই পরিবর্তন হয়নি। যেখানে যা রেখেছিলাম সেখানেই আছে। সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লাও পড়ে নাই। তাহলে কি ভাবি আমার দিয়ে যাওয়া কথা রেখেছিল যেন আমার রুমটা স্টোর রুমে পরিণত না হয়। ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে। মুখে হাসি নিয়ে ভাবির দিকে তাকালাম। ভাবি বলল, কি অনিক, কিছু বলবা? আমি বললাম, ভাবি তোমাকে অনেক ধন্যবাদ, আমার রুমটার কোনো পরিবর্তন করনি। রিমি বলল, কি বলো, এতদিন এভাবেই ছিল, কোনো পরিবর্তন হয়নি? ভাবি বলল, না রিমি, অনেক চলে যাওয়ার সময় এই একটা কথা বলেছিল, রুমটাকে যেন দেখে রাখি। রিমি বলল, রুমটা অনেক সুন্দর। আমি বললাম, সব ভাবির জাদু। ভাবি রিমিকে বলছে, হয়েছে, এতদিন আমি রুমটা দেখে রাখছি, এবার না হয় তুমি দেখে রাখো। সবার জীবনে মনে হয় বউকে ভাবি বলে, এতদিন তোমারটা আমি দেখে রাখছি, এবার তোমারটা তুমি দেখে রাখো। কিন্তু আমার বেলায় সবকিছুই অন্যরকম। রিমি বলল, রুম আর রুমের মালিক দুইটাই এখন আমার, তাই এগুলো তো আমাকেই দেখে রাখতে হবে। ভাবি বলল, ওকে, দেখে রাখো, কাল সকালে কথা হবে। ভাবি চলে গেল। রাত তখন প্রায় 2টা, ঘুমানোর দরকার। কিন্তু আমার মনে জানার ইচ্ছা, কিভাবে সুমি আপু প্রমাণ দিল। এত রাতে আপুকে ফোন দেওয়া ঠিক না, তবে আমাকে যে জানতে হবে। আপুকে ফোন দিলাম। সুমি আপু বলল, হ্যালো। আমি বললাম, আপু কি ঘুমিয়ে গেছো? আপু বলল, না অনিক, বলো। আমি বললাম, আপু আব্বুকে কি এমন প্রমাণ দিয়েছিলে আর কি বলেছিলে? আপু বলল, তোমাকে তোমার দুলাভাইয়ের বলা সবকিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম, আর সেগুলো বড় আব্বুকে জানাই। সবকিছু শুনে বুঝতে পারে এখানে কার দোষ ছিল আর কে কে বিনা দোষে শাস্তি পেল। বাকি কথা পরে বলবো, এখন ঘুমাও। আমি বললাম, কবে বলবা? আপু বলল, আগে আমি বাসায় আসি, সামনাসামনি বলবো। আচ্ছা, তাহলে কি আপু কিছু লোক আছে? পরবর্তীতে জানতে পারবেন। সকালে রিমিরটাকে ঘুম ভাঙলো। এসে সবার সাথে নাস্তা করতে বসলাম। বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো। সবার মুখে হাসি ফুটে এসেছে, বিশেষ করে আব্বু আম্মুর মুখে। আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসছে। নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি। এলাকার বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, যেই দেখছে সেই আমাকে প্রশ্ন করছে, এতদিন কোথায় ছিলাম, খবর ছিল না কেন? আরো নানান কথা। সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলাম। কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি। আব্বু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে। বাসায় এসে শুনি মিথিলা এসেছে। চাচিও কি জেনে গেছে আমি অপরাধী ছিলাম? হয়তো সবকিছু জেনে গেছে। বাসায় এসে অনেকক্ষণ মিথিলাকে দেখবো বলে মিথিলার বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু মিথিলাকে দেখছি না। তবে একটা ছেলেকে দেখছি। এটা কি তাহলে মিথিলার জামাই? চাচিকে দেখলাম আমাদের বাসায়, আমাকে দেখে কেঁদে দিয়েছিল। চাচিও সবকিছু জেনেছে। রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে। মিথিলা কি জানে আমি এসেছি? হয়তো জানে, তাহলে আমাদের বাড়ি আসছে না কেন? রাগ নাকি অভিমান? বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম। মিথিলা কি যেন করছিল, পিছন থেকে ডাক দিলাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে মিথিলা পিছন ফিরে তাকালো, মনে হচ্ছে চমকে উঠেছে। আমি বললাম, কেমন আছিস মিথিলা? মিথিলাকে দেখে আমার চোখগুলো ভিজে আসছিল। মিথিলা বলল, অনেক, তুই? মিথিলার চোখগুলো ছলছল করছে। আমি বললাম, আমি। মিথিলা, আমি সব জেনে গেছি, তোর সাথে কি হয়েছিল। মিথিলা বলল, হয়তো আরো আগেই জানতে পারতি, তুই তো আমার কথা শুনতেই চাসনি। যাকগে, শুনেছি বিয়ে করেছিস। আমি বললাম, দেখে আসিস। মিথিলা বলল, বিয়েটা হয়তো তোর সাথেই আমার হইতো, তাই না? কিন্তু নিয়তের কি খেলা দেখলি তো, উনি যা চাইবে তাই হবে। আমি তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। ধন্যবাদ।